অল্পন চট্টোপাধ্যায়ের কলমে বিষাদের বসন্ত। না তীব্র শীত, না উৎকট গরম, হাতে গোনা মাত্র কিছুদিনের এক অসাধারণ স্বর্গীয় আবহাওয়া মেলে বসন্তের কয়েকটা দিনে। এ সময় মানুষ প্রকৃতি প্রেমে মতোয়ারা হয়ে বাধ্য হয়ে যে সে মানুষটা যতই কাঠকোঠা রসহীন হোক না কেন। আমরাও হতাম। গাছের মুকুরের গন্ধ, কোকিলের পাগলের চিৎকার শুনে বিভোর হতাম। আসন্ন প্রখর গ্রীষ্মের কথা ভুলে যেতাম। কিন্তু হঠাৎ করে এই বসন্ত আমাদের পরিবারে যেন অভিশাপ হয়ে এলো। বসন্তকালে এলেই, বিশেষ করে চৈত্র মাস, আমাদের পরিবারে এক আতঙ্ক হয়ে ওঠে। একসময় বসন্তের এই মাস কিভাবে যেন আমাদের মৃত্যু মাস হিসেবে চিহ্নিত হয়ে পড়ে। আজও গুনে গুনে পার করি মাসের 30টা দিন। আর এই আতঙ্কের দিন গোনাটা শুরু হয়েছিল আমার ঠাকুরদার প্রয়াণের দিন থেকে। মায়ের সংসারে পুজো পার্বণের খুব একটা বলার মতো ধরাবাঁধা কিছু এমন রীতি রেওয়াজ ছিল না। সে জায়গায় বলতে গেলে মা বাড়ির নিয়ম করে পুজো বিষয়ে তেমন কিছু বলার মতো ভক্তিমতী ছিলেন না। দেবদেবতাকে মান্যগণ্য করার মার্কশিটে মা ছিলেন মোটামুটি ফেল করা ছাত্রী। বাড়িতে একটা কাঠের ছোট্ট ঠাকুরের সিংহাসন ছিল। সিংহাসনে ছিলেন একটা বড় আকারের ফটোর দোকান থেকে বাঁধানো কালী ঠাকুরের ছবি। বোধহয় ছবিটা ছিল আমাদের দেশের বাড়ির জাগ্রত বিগ্রহ জটিমার। আর তার পাশে কিছু অন্যান্য ঠাকুরের ছোট ছোট ছবির ফ্রেম। এই ছিল মায়ের ধর্মের উপাচার। ঠাকুর দেবতারা কোনোদিনই সঠিক সময় করে ধূপ প্রদীপ পেতেন না। দিনের মধ্যে দুবার, দুপুর আর সন্ধ্যায় তাদের ধূপ প্রদীপ দেখানো হলেও ঘড়ি ধরার সময় তাদের জন্য বরাদ্দ ছিল না। মা তার সময় মতো তাদের ফুল, ধূপ প্রদীপ দেখাতেন। সেটাও আবার অনেক সময় তার কাজের চাপের ছুতোয় আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হতো। চান করেছিস? যা ঠাকুর ঘর গিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিত। অহরহ আমাদের ওপর হুকুম জারি হতো মায়ের। আর দিদি বা বোনেরা ও বাড়ি থেকে এলে ওদেরকে বলতেই হতো না। মায়ের দেবভক্তি ওদের জানা ছিল, তাই ওরা ঠিক সময়ে ওই কাজটা করে দিত। মায়ের ভক্তি, শ্রদ্ধা, ধর্মকর্ম বলতে যেটা ছিল, বছরে বার কয়েক চেনা জানা কাউকে দিয়ে দেশের বাড়িতে পারিবারিক দেবতা জটিমা কালীর পুজোর জন্য কিছু টাকা পাঠিয়ে দেওয়া। সংসারের হাজার কাজে মায়ের ব্যস্ততা এবং হয়তো কিছুটা অনীহার কারণেই ঠাকুর দেবতাদের ছোটোখাটো সম্মান জানানোর কাজে আমার ভাইরাই দক্ষ হয়ে গেছিলাম। দুপুরে স্কুল না থাকলে বা সন্ধ্যায় মা কিছু না বলতেই আমরা কেউ একজন গামছা পরে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে দিতাম। সন্ধ্যার সময় শাঁখও বাজাতাম। বার কয়েক হাতের তালু দিয়ে শাঁখের মুখে ঢৌকো দিয়ে ফুফা শব্দের পর নিজস্ব শব্দে শাঁখ একসময় বেজে উঠত। তবে বাড়ির বিগ্রহ সেবা বা আপ্যায়নের কাজটা বেশি করতো মিজদা। বড়দায় সব মেয়ালি কাজে বিরক্ত হতো, আর আমি তেমন ভালো পারতাম না পুরো কাজটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে শেষ করতে। তাই আমি যেদিন সন্ধ্যা দিতাম সেদিন শুধু ধূপকাঠি দেখিয়েই কাজ শেষ করতাম। তাও আবার দেশলাই কাঠি না থাকলে হেরিকেনের কাজ তুলে ধূপকাঠি ধরাতে আমার মাথা খারাপ হয়ে যেত। অবশ্য আচমকা মায়ের কখনো কখনো খেয়াল হলে বাড়িতে ধুমধাম করে নারায়ণ পুজো হতো। আবার কখনো শনিবারের এক তুলসীতলায় ধূপ প্রদীপ দেখিয়ে সন্ধ্যার বাতাসা ছিটিয়ে বাড়ির লুটও দেওয়া হতো। তবে সবটাই একান্ত মায়ের নিজের ইচ্ছে হলে। আমাদের বংশের পারিবারিক যাবতীয় চিরায়ত ধর্মীয় কর্মকাণ্ড আমার ঠাকুরদা আমার বড় মার ওপর ন্যস্ত করে দিয়েছিলেন, এবং আমার মায়ের তাতে কোনো বিদ্রোহ ছিল না, বরং খুশি হয়েছিলেন। বলতেন, দিদির দায়িত্বে আছে তাই রীতি রেওয়াজগুলো টিকে আছে। আমার কাঁধে থাকলে এই যাযাবর জীবন ধোয়া ঢাকনা সংসারে কবে সব লাটে উঠত। বাবার বদলির চাকরি আর ভাড়া বাড়ির সংসার ছিল মায়ের কাছে যাযাবরদের জীবন। বড় মাও কোনোদিন মাকে জোর করেনি পরিবারের রীতিনীতি পালনের জন্য। তবে যে কোনো অনুষ্ঠানে আমাদের ও বাড়ি অর্থাৎ জ্যাঠার বাড়ি যাতায়াত ছিল নিয়মিত। ফলে আমাদের বাড়িতে কোনোদিন মূর্তি তুলে পুজোর পাঠ বসেনি। মায়ের খুব ইচ্ছে ছিল নিজের ঘরে কোনো এক মাঘ মাসের পূর্ণিমার রাত্রে মূর্তি তুলে ঘটা করে আমাদের গ্রামের পারিবারিক বিগ্রহ জটিমার পুজো করার।
কিন্তু ঠাকুরদার অনিচ্ছার কারণে সেটা হয়ে উঠছিল না। ঠাকুরদার আপত্তির কারণ কোনো একবার নাকি এই পুজোর রাত্রে কিভাবে বাড়ির একাংশে আগুন লেগে পুড়ে যায়। মাটি খড়ের বাড়ি আগুনে বিস্তর ক্ষতি হয়েছিল। আগুনের শুরুটা হয়েছিল পুজোর ঘর থেকে। তার আগে পর্যন্ত নিয়ম করে জটিমার পুজো আমাদের দেশের বাড়িতে হলেও সেই আগুনের কাণ্ডের পর গ্রামে জটিমার মন্দিরের পুজো বাবদ কিছু টাকা পাঠিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার বিষয়ে ঠাকুরদার আগ্রহ ছিল না। এরপর পিতৃদেব পিতৃব্য পুজোর পৌরোহিত্য যুক্ত হয়ে যাওয়ার ফলে আমাদের দুই বাড়িতে আলাদা করে বিগ্রহ পুজোর পরিস্থিতিটাই প্রায় লুপ্ত হয়ে গেছিল। সেবার দোল পড়েছিল চৈত্রের মাঝামাঝি সময়ে। সেবার আবহাওয়াও ছিল ভীষণ মনোরম, না শীত না গরম। ভোর রাতে শিশির ছিল। ছোট বড় সব গাছের পাতা ঝরে নতুন পাতা বেরোতে শুরু করেছিল পুরো দমে। আমের কুশি পাকা বেল গাছে গাছে ঝুলছিল। বোধহয় স্কুল হচ্ছিল সকালে। আমাদের মধ্যে দোলের প্রস্তুতি চলছিল দিন কয়েক আগে থেকেই। এরকম অবস্থায় মা হঠাৎ ঘোষণা করলেন দোল পূর্ণিমার রাতে গোডাউন কলোনির মন্দির থেকে গোপাল বিগ্রহ বাড়ি আনবেন। গোপাল আনা মানেই পুজোর ব্যবস্থা হবে। পিতৃদেব মায়ের এই ইচ্ছার কথা শুনে নিম রাজি হলেন। প্রায় সোজাসুজি মাকে বারণ করলেন গোপাল পুজোর। অবশ্য তার এই গড়রাজির কারণও ছিল। সে সময় আমার ঠাকুরদা গুরুতর অসুস্থ হয়ে আজকাল পরিস্থিতি হয়েছিলেন। দীর্ঘ ৫-৬ বছর পক্ষাঘাতে একটা অঙ্গ অর্থাৎ শরীরের একাংশ অকেজো নিয়ে চালিয়ে আসার পর গত ৬ মাস যাবৎ শয্যাশায়ী। ডাক্তারবাবুর দল জবাব দিয়ে দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই বাড়িতে কোনো রকম ঘটা করে উৎসব গোছের কিছু হোক পিতৃদেবের ইচ্ছে ছিল না। মা থমকে গেছিলেন পিতৃদেবের অসম্মতির জন্য। কিন্তু বড় মা দিদি বোনদের কাছ থেকে এই খবর শুনে মাকে ডেকে বলেছিলেন, ছোট তুই গোপালবাবুকে এনে পুজো কর, আমি অলোককে যা বলার বলে দেব। অলোক আমার পিতৃদেবের নাম। এভাবে পুজো করতে কেউ কাউকে বারণ করে নাকি? ছেলেমেয়েরা একটু আনন্দ করুক। সারাদিন বাড়িতে দম বন্ধ করা অসুখ পরিবেশ একটু হালকা হোক। তুই গোপালের জন্য বলে পাঠা কাউকে দিয়ে। 2 দিন আগে না বললে তো গোপালবাবুকে পাওয়া যাবে না। এরপর পিতৃদেবের আপত্তির কথা আর কে শোনে? দোলের দিন গোপাল আসবেন। আগের দিন রাত্রে দাদা দিদিরা বাড়ির ছোট্ট বারান্দার একপাশে সুতলি আর পরিষ্কার ধুতি কাপড়ের পুচকে একটা প্যান্ডেল বানিয়ে ফেলেছিল। সারা উঠোন আলপনা দেওয়া হয়েছিল। আমাদের মতো সাধারণ ঘরে সে এক বিরাট কাণ্ড যেন। আগের দিন বিকেলেই ফলমূলের বাজার কমপ্লিট। মা পুজো দিচ্ছেন বটে, কিন্তু পুরো পর্বটাই দিদিদের হাতে চলে গেছিল। এখনও বেশ মনে আছে, পূর্ণিমার দিন দুপুরে নিরামিষ ভাত ডাল তরকারি খাওয়া হলেও সেদিন গোপালের সৌজন্যে দুপুরে লুচির ব্যবস্থা করা হয়েছিল। সব ভাই বোন দুপুরে দোল খেলে সবে খেতে বসেছিলাম। বড়দি খেতে দিচ্ছিল। মা লুচি ভাজছেন, গরম লুচি। তরকারি বোধহয় ছিল। খাচ্ছি আর কে কেমন রং খেলছে তার অভিনয় করে দেখানো চলছিল। সুন্দর একটা পরিবেশ। হঠাৎ কে একজন এসে বাড়িতে বলে ও বাড়ি থেকে বড় মা ডেকে পাঠিয়েছেন, যত শীঘ্র পারো তোমরা সবাই এ বাড়িতে চলে এসো। বাবার অর্থাৎ আমাদের ঠাকুরদার শরীর আচমকা খুব খারাপ হয়ে গেছে। মুহূর্তের জন্যই সবাই থতমত খেয়ে গেছিলাম। বাড়িতে গোপাল আসবেন। হোলির রং খেলা লুচি তরকারিতে এতই বিভোর ছিলাম যে দাদুর কথা কারো মাথাতেই ছিল না। ছুটছুট পড়ে থাকলো লুচি তরকারি। দিদিদের মধ্যে মেজদি একটু বেশি ঠাকুরদা অন্তপ্রাণ ছিল। ছুটতে ছুটতে কাঁদতে শুরু করে দিয়েছিল। আমাদের দুই বাড়ির দূরত্ব হাঁটা পথে কয়েক মিনিটের। ও বাড়ি পৌঁছে দেখি প্রায় শেষ অবস্থা আমাদের ঠাকুরদার। গলা পর্যন্ত চাদর ঢাকা, চোখ দুটো শক্ত হয়ে বন্ধ, বুকের ওপর 2টি হাত। শ্বাস প্রশ্বাস চলছে কিনা বোঝা যাচ্ছে না। জ্যাঠামশাই গেছেন কাজেই এক ডাক্তারবাবুর বাড়িতে, তাকে ডাকতে। দিদি বোন সবাই এসেই চিৎকার করে কান্না শুরু করে দিল। মা পিতৃদেব কিছুক্ষণের মধ্যে এসে পড়লেন।
আমরা ভাইরা সবাই চোখ ছলছল হয়ে ঠাকুরদার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলাম। বাড়িতে গোপাল আসার কথা মাথায় রেখে মাথা থেকে কখন চলে গেছিল কে জানে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এলেন জ্যাঠামশাইয়ের সঙ্গে। ঠাকুরদার পাশে চৌকির একপাশে বসে হাতের নাড়ি দেখলেন, চোখ খোলেন। তারপর গম্ভীরভাবে জ্যাঠামশাই দিকে তাকিয়ে মাথা নেড়ে বুঝিয়ে দেন ঠাকুরদার নেই। কান্নার রোল উঠল। ধীরে ধীরে মানুষজন আসতে থাকলেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। ঠাকুরদাকে বাইরের উঠোনে এনে শোয়ানো হলো। বর্দি এসে আমাদের সব ভাই বোনের হাতে আবির দিয়ে বলল, যা আবির পায়ে দিয়ে বড় বাবাকে প্রণাম করে আয়। এটাই শেষ ওর পায়ে আবির দেওয়া, এ জীবনে আর সুযোগ পাবি না। ঠাকুরদার পায়ে আবির দিয়ে প্রণাম করার সময় সবাই চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম। কখন যে আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নার বান ডাকতে শুরু করে দিয়েছিল খেয়াল করিনি। এরই ফাঁকে মা বর্দাকে গোডাউনের গোপাল মন্দিরে ঠাকুরদার মৃত্যুর খবর পাঠিয়ে বলে দিয়েছিলেন মন্দিরের লোকেরা যেন ঠাকুরের সেবাটা আজ মন্দিরেই করে নেন। পুরো খরচ অসহজ মিটলে আমরা গিয়ে দিয়ে আসব। সেবার আর দোলের উৎসব বলে আর কিছু ছিল না আমাদের। একরাশ বিষাদ ছেয়ে গেছিল পরিবার জুড়ে, কিন্তু চৈত্র বিষাদের ছায়া যে এতখানি বিস্তৃত হবে তা কে জানত। এরপর শুরু হলো বসন্ত বিষাদের দৌড়। এমনই এক চৈত্রে চলে গেলেন মা। বছর তিনেক পর এই চৈত্র মাসেই গেলেন পিতৃদেব। জ্যাঠামশাই এক চৈত্রে, ছোট ভাইটাও আচমকা এই রকম এক চৈত্রের সন্ধ্যায়। দিন 15 আগে হঠাৎ করেই বড় মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। দিন কয়েক নার্সিংহোমে থাকতে হয়েছে, রক্ত দিতে হয়েছে কয়েক বোতল। ডাক্তারবাবুরা বলছেন আর নার্সিংহোমে আনবার দরকার নেই, বাড়িতেই থাকুন, বয়স চিকিৎসার বাইরে চলে গেছে। মুখে চৈত্র, আতঙ্ক যেন ফিরে আসে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। গল্পটি যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে।